রাজাবিরাট বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে একটি দর্শনীয় স্থান, যেখানে দাপর যুগে পঞ্চপাণ্ডবের করলা সিদ্ধ ভাত খেয়েছিলেন। একেই কেন্দ্র করে এই রাজাবিরাটে অনেক সনাতন ধর্মাবলম্বীরা উপচে পড়া ভিড় করে বৈশাখ মাসের প্রত্যেক রবিবারে এখানে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। মাটির পাতিল, আতপ চাল, করলা, আলু আর কাঁচামরিচের এক সিদ্ধ করা ভাত খাওয়ার জন্য। এটা নাকি তাদের বিধানে রয়েছে, এমনটাই কিন্তু বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু এর যে ধর্মের গল্প বা এর যে মূল কাহিনী, সেটা কিন্তু ভিন্ন কথা বলছে। আমি পবিত্র মজুমদার, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে আজকে জানাবো সেই পঞ্চপাণ্ডব উপলক্ষে যে সনাতন ধর্মাবলম্বীদের যে মেলা হয় রাজাবিরাট, এই মেলা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো এটাই। চলুন তাহলে এই যে পঞ্চপাণ্ডবকে কেন্দ্র করে যে সনাতন ধর্মের যে মেলাটা অনুষ্ঠিত হয় এই রাজাবিরাটে, এটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। সেই বাগানেও কিন্তু লোকজনের ভিড় দেখেন, দেখতে পাচ্ছেন এত লোকজন দেখেন, বাপরে বাপ। সবই কিন্তু একই অবস্থা, শুধু করলা আর আলু আর কাঁচামরিচ, এছাড়া কিন্তু আর কিছু নাই এখানে। আর শুধু মানুষ আর মানুষ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রান্না একদিকে হয়ে এখানে এখনো শুরুই হয়নি। দেখেন নতুন করে কিন্তু এখানে চুলা করবে জন্য এখানে জায়গা করে নিয়েছে। আর এই পাশে কোথাও আবার গান বাজনা হচ্ছে, এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু আবার প্রোগ্রামও চলতেছে। মাটিলে কি করতে আসছেন? এই মন্দির দেখার জন্য, রাজাবিরাট দর্শন করার জন্য এসেছি। আসলে আজকে এত লোকজন কেন এখানে বলেন তো? এটা মানে বৈশাখ মাসে প্রতি রবিবার করে এখানে ভক্তবিন্দু যাত্রীরা সকলেই আসে। সকলে আসে না? হ্যাঁ আপনি আসছেন? হ্যাঁ, ওই জন্য এসেছি। ধন্যবাদ। এবার আমি কিন্তু আপনাদেরকে একটু নিয়ে যাব এই পুকুরের মাঝখানে। এই পুকুরের মাঝখানে আসলে কি আছে, এই যে লোকজন যাচ্ছে, তো আমরা একটু যাওয়ার চেষ্টা করে দেখে আসি যে কি আছে ওখানে। এখানে চারিপাশে কিন্তু এই যে সিঁড়ি করা আছে, সিঁড়িতে নিচে নামতে হবে। এই দুই পাশে কিন্তু যারা চাল সংগ্রহ করবেন ওনারা কিন্তু এগুলো রেখে দিয়ে গিয়েছেন। দিয়ে যাওয়ার পর যারা চাল দিচ্ছেন তাদেরকে কিন্তু আবার এখান থেকে সেই চালগুলো আবার নিয়ে যাচ্ছেন। এখানে দেখেন সব সারিবদ্ধভাবে কিন্তু এখানে রাখা আছে। কেউ লুঙ্গি দিয়েছে, কেউ ওই যে গামছা দিয়েছেন, কেউ ধুতি রেখে দিয়েছে। এগুলোতে কিন্তু এই যে চাল, কেউ টাকা পয়সা এগুলো দিয়ে গিয়েছে। হ্যাঁ, তো যার যেমন সাধ্য, মানে এরা সাহায্যের জন্য কিন্তু এখানে দিয়ে গেছে। তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে কি করো তোমরা? হ্যাঁ, এগুলো তোমাদের? এগুলো কার? মানুষের। তোমরা শুধু খাচ্ছ? ওরা কিন্তু আসলে খায় এখানে, ওরা জানে না এগুলা কে দিয়ে গেছে। যদি দিয়ে যেত, আমি যদি জানতাম তাহলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতাম। তো এবার দেখা যাক, এবার যে সব লোকজন যায় ভিতরে, আমিও একটু যাওয়ার চেষ্টা করি এখানে কি আছে। তো এখানে মনে হয় ভারসাম্য রক্ষার্থে মনে হয় লোকজনকে দাঁড় করানো হচ্ছে। কারণ যেহেতু দেখতে পাচ্ছেন পুকুর, এই পুকুরের মাঝখানে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু তখন দেখলাম কোনো লোকজনই নাই। এখন আমি আসছি তো দেখতেছি অনেক লোকজন এখানে আসছে। কারণ এত লোক কিন্তু একসঙ্গে গেলে ওখানে থাকা যাবে না, কারণ ভেঙে যে কোনো মুহূর্তে পুকুরের মধ্যে পড়ে যেতে পারি। এই সুবিধার্থে ওনারা কিন্তু কর্তৃপক্ষ দাঁড়িয়ে রয়েছে যে হাতে গোনা 4 থেকে 5 জন লোক যাবে, আবার আসবে, তারপরে আবার 5 জন যাবে, আবার 5 জন আসবে। তো এটা খুব ভালো উদ্যোগ। তো দেখা যাক আমি এবার যেতে পারি কিনা। তো কয়জন করে যেতে পারবে ভাই? ভাইয়া এখানে যেতে পারবে হচ্ছে 5 জন করে উপর থেকে পারমিশন আছে, কিন্তু আমরা তো বেশি লোক দিচ্ছেন।
বেশি লোক দিলে তো আমাদেরই বিপদ, মানে ভেঙে পড়ে যাবো পুকুরের মধ্যে। আটকাতে পারতেছি না তো, দেখতেছেন তো এক পাশে খুলে দিচ্ছি, দেওয়ার সাথে সঙ্গে মনে করেন যে 10-12 জন একসঙ্গে ঢুকে যাচ্ছে। আসলে আপনারা বুঝতেই পারতেছেন এই দায়িত্বটা পালন করা অনেক একটা কঠিন কাজ। মানে পাবলিকের যে চাপ সামলানো, এটা যে কত একটা কষ্টের কাজ বা একটা ঝামেলার কাজ, এটা যে কখনো করেনি ও বুঝতে পারবে না। তো আমরা এবার যাই, গিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই মন্দিরে কি আছে, সেই সব কিছু আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে পর্দা দেওয়া আছে, পর্দাটা খুলে আপনাদেরকে ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার পর এখানে কিন্তু একটা বিগ্রহ আছে। আসলে এটা যে কিসের বিগ্রহ আমি ওনাদের কাছে জেনে আপনাদেরকে জানাবো। চলেন দেখেন, এখানে কিন্তু একটা দান বক্স আছে আর প্রণামীর জন্য আছে। এখানে কেউ যদি কোনো মানসা করে বা কেউ যদি মনে মনে আরাধনা করে, এই ক্ষেত্রে আসে প্রদীপ জ্বালিয়ে দিবেন। এখানে মোমবাতি, আগরবাতি থেকে শুরু করে কেউ শাঁখা সিঁদুরও দিচ্ছে, অনেক কিছুই, অনেকে আবার অর্থ দান করতেছে। এই রকমের জন্যই কিন্তু এই পুকুরে মাঝখানে এটা নির্মাণ করেছেন এখানকার যে কর্তৃপক্ষ আছে ওনারা। তো ওটা যে কিসের বিগ্রহ আমি ওনার কাছ থেকে একটু শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কাকু, আপনি এখানকার লোক? বলেন, এই যে এটা মানে বিগ্রহটা কিসের? এটা বেহুলা নকিন্দার। বেহুলা লক্ষিন্দার, জি। যে মানে ভেলায় ভাসতে ভাসতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জীবিত করেছিল। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে সেটাই আপনারা এই পুকুরে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন বেহুলার লক্ষিন্দার, আমি অনেক ভিডিওতে আপনাদেরকে মহাস্থান করে দেখিয়েছি বেহুলা লক্ষিন্দার। আজকে যে রাজা বিরাট এসে সেই বেহুলা লক্ষিন্দারের সাথেও আমার দেখা হবে, আমি কিন্তু এটা বুঝতেই পারিনি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন লক্ষিন্দার কিন্তু সাপে দংশন করার পর, মানে সাপে কামড়ের পর কিন্তু উনি ভেলায় শুয়ে আছেন, এটাই বোঝাচ্ছেন তাই না কাকু? দেখেন, লক্ষিন্দার কিন্তু শুয়ে আছে, মানে সাপে কামড় দিয়েছেন, আর বেহুলা কিন্তু তাকে ভেলাই করে মানে ভাসতে ভাসতে নিয়ে যাচ্ছেন কোনো একটা জায়গায় চিকিৎসার জন্য, যেখানে গেলে তার স্বামী আসলে সুস্থ হয়ে উঠবেন। এই দৃশ্যটাই কিন্তু এখানে বোঝাচ্ছেন এই রাজা বিরাট যে মন্দির কর্তৃপক্ষরা আছেন, ওনারা কিন্তু এই ব্যবস্থাটাই করছেন। আসলে সনাতন ধর্মের অনেক কিছু রয়েছে যেগুলো লোকজন জানে না, সেগুলোই কিন্তু ওনারা প্রাচীন যে জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই জন্য আসলে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত দিক থেকে। তো শুনি একটু এনাদের কাছ থেকে, এটা কিসের বিগ্রহ বলতে পারবেন? হ্যাঁ, এটা যে মূর্তিটা কিসের বলতে পারবেন? কে বলছে বেহুলা লক্ষিন্দার? হ্যাঁ, ওই দিদা বলতেছে রাধা কৃষ্ণ। এটা না না না, শিওর চিনতে পারছেন আপনি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসলে ওনারা চিনতে পারছেন এটা যে বেহুলা লক্ষিন্দার, এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে বেহুলা লক্ষিন্দারের এই বিগ্রহটা দেখার পর আসলে আমার খুবই ভালো লাগলো। যেটা মহাস্থানগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত আছে, সেটা কিন্তু এখানেও ফুটিয়ে তোলা হয়েছে। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই বেহুলা লক্ষিন্দার দেখে আসলাম। আচ্ছা ভাই, সমস্যা নাই, আবার আসিয়েন। আমার নাম পবিত্র মজুমদার, আমার ইউটিউব, ফেসবুক সবই পবিত্র মজুমদার। এই বলো, আমি যাই। আচ্ছা থাক, খুলতে হবে না, ভিতর দিয়ে যাই। বন্ধুরা, এখানে যে শুধু করলা সিদ্ধই হচ্ছে আর যে সৃষ্টিকর্তার আরাধনার জন্য আসছে এমন কিন্তু না, এখানে অনেক লোকজন আসছে এমনিতেই কিন্তু ঘুরতে আসছেন, আবার এই উপলক্ষে কিন্তু মেলাও বসেছেন এখানে। আমি আবার আপনাদেরকে নিয়ে যাব এই যে করলা সিদ্ধ উপলক্ষে যে এখানে মেলা বসেছে, সেই মেলার দোকানগুলোতে দেখেন এখানে সনাতন ধর্মাবলম্বীরা এসে কিন্তু শাখা ব্যবহার করতেছেন। সেই শাখা কিন্তু এখানে ব্যবহার করার জন্য মনে হয় পুরাতন হয়ে গেলে নতুন শাখা কিন্তু তাদেরকে আবার কিনে নিচ্ছেন এখানে, আর দোকানদার সাহেব কিন্তু ওনাদেরকে সে হাতে পরিয়ে দিচ্ছেন। আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে এত ছোট শাখা মানুষের হাতে কিভাবে পরায়, আমি এটাই আপনাদেরকে একটু দেখাই। দামের বাঁশি আছে কাকা? আচ্ছা 200, 300, 400, 500, 600, মানে 200 থেকে শুরু করে 600 টাকা দামের বাঁশি এখানে। বেশি আছে। দেখতে পাচ্ছেন আসলে মেলাতে কিন্তু কাকা খুব সুন্দর বাঁশি বাজালেন, আবার বাঁশির দামও কিন্তু মোটামুটি ভালো, আর ভালো দামের বাঁশি না। এখানে আবার বাঁশির দোকানের পরে কিন্তু আছে দই, এই যে 50 টাকাতে কিন্তু সন্দেশ পাওয়া যাচ্ছে। দেখেন এই রাজা বিরাটের মেলায় 50 টাকায় সন্দেশ। হ্যাঁ 50 টাকা প্যাকেট, মাত্র 50 টাকার প্যাকেট। আর দই পাচ্ছেন 120 টাকা, 120 টাকায় এক বাটি দই। এক বাটি দই। আর আপনি গ্লাস দই পাচ্ছেন 25 টাকা।
25 টাকা। আসলে দেখেন সব জায়গাতেই কিন্তু দাম একই রকম, সেখানে এই মেলা উপলক্ষে অনেক জায়গায় দাম বেশি হয়, কিন্তু এখানে কিন্তু দাম সীমিতই রয়েছে। এই যে দেখেন 10 টাকায় কিন্তু রাজভোগ বিক্রি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। এই যে মেলাটা, আমি সম্পূর্ণ মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে আবার রয়েছে ঢোলের দোকান, জিনিসপত্রের দোকান। এখানে যারা পরীক্ষা না দিয়েও কিন্তু ওরা এখানে মেলা দেখতে আসছে। পরীক্ষা দিয়ে শেষ করে আসলেন? হ্যাঁ, আজকে কি পরীক্ষা হলো? গণিত। গণিত পরীক্ষা কেমন হলো? মাশাআল্লাহ অনেক ভালো। ভাইয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোন বিষয় থেকে পরীক্ষা দিলেন? জেনারেল জেনারেল থেকে। আজকে কি পরীক্ষা হলো? আজকে গণিত পরীক্ষা কোথায় পরীক্ষা দিলেন? এটা আপনার পেয়ারাপুর। ভালো হয়েছে না? হ্যাঁ, আসলে ভাইয়ারা পরীক্ষা দিয়ে এখানে মেলাতে আসছে, কারণ এই জীবনটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। ওনারা পরীক্ষা দিলেন। আর এই যে মাটির হাঁড়ি পাতিল, এখান থেকে কিন্তু হাঁড়ি পাতিল ক্রয় করার পরেই কিন্তু ওনারা নিয়ে গিয়ে সেই করলা সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো খাওয়া দাওয়া করতেছে। এখানে কত দাম পাতিলের এবার আমি একটু শুনি। কাকা, হ্যাঁ, রান্না করতেছে, এখানে পাতিলের দাম কীরকম? দাম 100, 150, 50, মানে ওই যে পরিমাণের উপর, বড় ছোটো বড় ছোট বড়। বিক্রয় তো ভালোই হয়। হ্যাঁ, বিক্রি হয়। এখানে দোকান দিলে নাকি 1000 টাকা ইয়ে দিতে হচ্ছে, হ্যাঁ, 400-500। 400-500, কারণ ওরা মনে হয় বেশি বলছে। হ্যাঁ, বেচা কিনা ভালোই হচ্ছে না? হ্যাঁ, বেচা কিনা। আবার সামনে রবিবারে আবার বেচা কিনা হবে? হ্যাঁ। কালকে তো আর হবে না? না, সামনে একবারে রবিবারে। রবিবারে। আচ্ছা, আর শনিবার থেকে কি লোকজন আসে এখানে? আসে, অনেক লোক আসে। 90-100 পিস দিয়েছে, চলে যায়। প্রতি রবিবার করে আসি। দেখেন এই মেলাকে কেন্দ্র করে কিন্তু অনেকে এখানে জীবিকাও নির্বাহ করতেছে। শুধু যে মেলায় হচ্ছে, আর যে এই রাজা বিরাট কল্লা সিদ্ধ খাওয়ার যে সনাতন ধর্মের যে এই যে পাণ্ডবকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হয়, সেটাকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেকের জীবিকা নির্বাহ করতেছে। দেখেন বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমের দোকান নিয়ে চলে এসেছে কিন্তু সেই রাজা বিরাটে। এখানে যে আরও হাঁড়ি পাতিলের কিন্তু অনেক বড় দোকান এটা। এই শেষে কিন্তু আরও রয়েছে অনেক কিছুর দোকান, আমি আপনাদেরকে একটু দেখাই। প্রচুর লোকজন এখানে, ক্যাপ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস আছে এখানে। দেখেন এই যে মাথার ক্যাপ, আরও অনেক কিছু। তো আর না যাই, আমি এখন উল্টা দিকে ঘুরে আবার সেই মেলার ভিতর দিকে যাই। এখানে হাত পাখা নিয়ে বসে আছে চাচা। ছাড়া কিন্তু অন্য কোথাও এই যে গ্রামীণ যে খাবারগুলো রয়েছে এগুলো দেখা যায় না। এই যে গাড়ি টাড়ি অনেক কিছুই কিন্তু এখানে আছে।